দেখো আজকে আমি বলেছি কিছু থিওরিটিক্যাল প্রশ্ন তোমাদেরকে একটু আমি সলভ করাবো, ঠিক আছে? একটু দেখে নিয়ে তারপরে আমরা হচ্ছে বোর্ডের প্রশ্নে চলে যাবো। একটু খুব দ্রুত আমরা একটু থিওরিটিক্যাল প্রশ্নগুলো দেখে নিব, হ্যাঁ? এরপরে আমরা হচ্ছে বিভিন্ন সালে যে প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো আমরা একটু সলভ করব। ওকে, খেয়াল করো, এই যে আইপি অ্যাড্রেসটা কি? এর আগে কিন্তু আমি আইপি অ্যাড্রেস সম্পর্কে আলোচনা করেছি। আইপি অ্যাড্রেসটা কি? হ্যাঁ, এখানে আরেকবার একটু আমরা দেখে নিই যে ইন্টারনেটে সংযুক্ত প্রতিটি কম্পিউটারের একটি অ্যাড্রেস বা ঠিকানা থাকে, তাকে হচ্ছে আইপি অ্যাড্রেস বলে। একই আইপি অ্যাড্রেস একের অধিক ডিভাইসে ব্যবহার করা যায় না, ঠিক আছে? আইপি অ্যাড্রেস সবার কিন্তু আলাদা আলাদা থাকবে। আচ্ছা, আইপি অ্যাড্রেস বন্টন করে যে সংস্থা, সেই সংস্থার নাম হচ্ছে আইক্যান। আইক্যানের পুরো পূর্ণরূপটা তোমরা ভালো করে পড়ে নিবা, এটা এমসিকিউতে আসে, ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইন্ড নেমস অ্যান্ড নাম্বারস, ঠিক আছে? আচ্ছা, আইপি অ্যাড্রেসকে দুই ধরনের, থিওরিটিক্যাল সহ আমরা বোর্ড প্রশ্ন সলভ করব। থিওরিটিক্যাল, এই যে এই 3 নম্বরের থিওরিটিক্যাল আমি করাতে চাইছিলাম আগে, কিন্তু করানো হয়নি, 1 এবং 2 করানো হয়েছিল। আমরা এটা যদি একটু দেখে নিই তাহলে ওভারঅল তোমাদের মানে পুরো চ্যাপ্টার সম্পর্কে একটু আইডিয়া চলে আসবে, তখন তোমরা আমি যখন নোটটা দিব তখন তোমাদের পড়তে সুবিধা হবে, ঠিক আছে? এখন দেখো যে আইপি অ্যাড্রেস 2 ধরনের হয়ে থাকে। আমি আগে আলোচনা করেছি যে আইপি ভার্সন 4 এবং আইপি ভার্সন 6, এটা ডিটেলস আমরা আলোচনা করে ফেলেছি, এটা আর এই ক্লাসে আমি দেখাচ্ছি না। আচ্ছা, তাহলে আইপি অ্যাড্রেস কি? আইপি অ্যাড্রেস হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস, ঠিক আছে? এটার হচ্ছে পুরো নাম হচ্ছে ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস মানে, ওকে? আর আইপি অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস মনে রাখা খুব কষ্টকর, তাই এর বিপরীতে একটি নাম ব্যবহার করা হয় যাকে বলা হচ্ছে ডোমেন নেম। আইপি অ্যাড্রেসে তোমরা দেখছো যে 4টা অংশ অথবা 8টা অংশ থাকে, তারপর হচ্ছে প্রত্যেকটা অংশে 8টা করে ডিজিট থাকে, অনেক লম্বা একটা নাম্বার থাকে, তাই না? এই নাম্বার মনে রাখা অনেক কষ্টকর, সেই জন্য আইপি অ্যাড্রেসের এগেনস্টে নাম ব্যবহার করা হয় যাকে বলা হচ্ছে ডোমেন নেম, ঠিক আছে? আইপি ভার্সন 4 এবং আইপি ভার্সন 6-এ আমরা এই জিনিসটা দেখাইছি কিন্তু। আচ্ছা, এখানে একটা ডোমেন নেম দিয়ে দিছে যে www.facebook.com, হ্যাঁ, তারপরে www.youtube.com। এখানে কোন অংশ কি বোঝানো হচ্ছে আমরা একটু পরে আলোচনা করব। আর এখানে একটু দেখে নিই যে পদ্ধতিতে ডোমেন নেম নিয়ন্ত্রণ করা হয় তাকে ডিএনএস বলা হয়। এই যে ডোমেন নেম যে নিয়ন্ত্রণ করা হয়, হ্যাঁ, যে পদ্ধতির মাধ্যমে, তাকে কি বলা হচ্ছে? ডিএনএস। এটার পূর্ণরূপ ভালো করে মনে রাখবা, ডোমেন নেম সিস্টেম। ডিএনএস মানে ডোমেন নেম সিস্টেম, এটাও কিন্তু এমসিকিউতে আসে, মনে রাখতে হবে। আচ্ছা, তারপর দেখো আইপি অ্যাড্রেসের ডোমেন নেমের এই যে www.facebook.com, হ্যাঁ, এখানে 3টা অংশ দেখা যাচ্ছে, এছাড়া আরও একটা অংশ আছে, এই পুরো অংশটা আমরা পরে আলাপ করব। এখানে যে ডট কম দেখাচ্ছে, ডট কমের একটা নাম আছে, সেটার নাম হচ্ছে টপ লেভেল ডোমেন। টপ লেভেল ডোমেন বলা হয় যে ডট কম দিয়ে যেটা লেখা থাকে, এটাকে, এই অংশটাকে বলা হচ্ছে, লাস্টের যে অংশ থাকে সেটাকে বলা হয় টপ লেভেল ডোমেন। এই টপ লেভেল ডোমেন বা সংক্ষেপে টিএলডি বলা হয়। তাহলে টিএলডি পূর্ণরূপ কি? টপ লেভেল ডোমেন, টিএলডি, ঠিক আছে? এই টিএলডিকে বা টপ লেভেল ডোমেনকে আবার 2 ভাগে ভাগ করা যায়। টপ লেভেল ডোমেনকে 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে জেনারিক ডোমেন আর একটা হচ্ছে কান্ট্রি ডোমেন। জেনারিক ডোমেন এবং কান্ট্রি ডোমেন। কান্ট্রি ডোমেন মানে আমরা সহজে বুঝতে পারছি যে বিভিন্ন দেশের নাম লাস্টে যুক্ত থাকে। আর জেনেরিক ডোমেন মানে কি? জেনেরিক ডোমেন, দেখো জেনেরিক ডোমেন কতগুলো নাম দিয়ে দিচ্ছি এখানে আমি এক্সাম্পল হিসাবে, যে ডট কম মানে হচ্ছে কমার্শিয়াল। সাধারণত যে এই যে ডোমেন নেমে শেষে যখন ডট কম থাকে তখন আমরা বুঝি এটা কোনো কমার্শিয়াল প্রতিষ্ঠানের ক্ষেত্রে ডট কম ইউজ করা হয়েছে। যখন ডট ইডু ব্যবহার করা হয় তার মানে এটা এডুকেশনাল শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। ডট গভ মানে সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ডট ইন্ট মানে হচ্ছে ইন্টারন্যাশনাল বা আন্তর্জাতিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই সমস্ত জিনিসগুলো ব্যবহার করা হচ্ছে। তাহলে জেনেরিক ডোমেন আমরা এক্সাম্পল হিসাবে দেখতে পাই ডট কম, ডট এডু, ডট গভ, ডট ইন্টারনেট, ডট অর্গানাইজেশন, তাই না? ডট ইনফো বা ইনফরমেশন, ডট নেট, ডট মিল, ঠিক আছে? এটা হচ্ছে জেনেরিক ডোমেনের এক্সাম্পল দিলাম। আর কান্ট্রি ডোমেনের এক্সাম্পল এখানে দেওয়া হয়নি, সরি। কান্ট্রি ডোমেনের এক্সাম্পল হতে হচ্ছে ডট বিডি। ডট বিডি মানে কি? ডট বিডি মানে ডট বাংলাদেশ, তাই না? বিডি মানে কি? বাংলাদেশ। ডটের পরে যখন বিডি দেওয়া হবে অথবা কোনো দেশে দেওয়া হবে তখন বোঝা যাবে যে এটা হচ্ছে কোনো একটা দেশকে ইন্ডিকেট করা হয়েছে। আচ্ছা, এখন দেখো আমরা
কিছু প্রয়োজনীয় জিনিস জেনে রাখবো, সেটা হচ্ছে ওয়েব সার্ভার কি। ওয়েব সার্ভার কি এটা কিন্তু আগে আমরা একটু দেখেছি, তারপরে এখানে ওয়েব সার্ভার কি কি করে একটু দেখে নিই। ওয়েব সার্ভার যা যা কথা হচ্ছে ওয়েবসাইট হোস্ট করা, ক্লায়েন্টের অনুরোধ নিয়ন্ত্রণ করা হচ্ছে ওয়েব সার্ভারের কাজ। তোমাদেরকে আমি বলেছিলাম যে ওয়েব সার্ভারটা কি। যখন কেউ ওয়েবসাইট বানায় তখন এই ওয়েবসাইটকে একটা সার্ভারে রাখতে হয়, ঠিক আছে, একটি সার্ভারে সংরক্ষণ করে রাখতে হয়। হ্যাঁ, এই সংরক্ষণ করে রাখাটাকে বলা হচ্ছে হোস্ট। এবং কোনো একটা ওই যে তুমি যে ওয়েবসাইটটা বানাইলা, তাই না, এটা একটা সার্ভারে যদি না রাখো তাহলে ক্লায়েন্টরা তোমার ওয়েবসাইটটাকে খুঁজে পাবে না, দেখতে পাবে না, সেই জন্য সার্ভারে রাখতে হয়। আর সার্ভারে রাখতে হলে একটা জায়গার প্রয়োজন হয়, সেই জায়গাটাকে কিনতে হয়, সেটাকে বলা হয় হোস্টিং করা। আর তুমি যখন জায়গাটা কিনলে সেই জায়গাটা একটা নাম দিতে হয়, সেই নামটা হচ্ছে ডোমেইন নেম। কিছুটা সংক্ষেপে আমি বললাম, এইটুকু আমি আগেও আলাপ করেছিলাম তোমাদের সাথে, যে আমরা যখন ওয়েবসাইট বানাই তখন সেই ওয়েবসাইটটা আমাদের কম্পিউটার থেকে যদি আমরা সার্ভারে রাখি তাহলেই মানে কাস্টমার বা ক্লায়েন্টরা তোমার ওয়েবসাইটটাকে দেখতে পাবে। এবং হ্যাঁ, এই যে তুমি যে ওই সার্ভারে যে রাখবা সেই জন্য তোমাকে ওই সার্ভারে কিন্তু কিছু জায়গা কিনতে হয়, সেটাকে বলা হয় হোস্টিং করা। আর জায়গা কিনলা তো জায়গার একটা নাম দিবা না, তো তোমার ওয়েবসাইটের যে নামটা ওইখানে যে জায়গা দখল করবে সেই জন্য ওখানে যে নামটা দেওয়া সেটা হচ্ছে ডোমেইন নেম, ঠিক আছে। আচ্ছা, আর ওয়েব সার্ভার তোমাকে কী কী সেবা দেবে, যে যে ওয়েবসাইটে তুমি রাখবা সেই ওয়েবসাইটের কাজ কী, তোমাকে ওয়েবসাইটটাকে হোস্ট করতে দিবে, তাই না, তারপর ক্লায়েন্টের অনুরোধ নিয়ন্ত্রণ করবে এই ওয়েব সার্ভার। আচ্ছা, তারপর দেখো ওয়েব পোর্টালটা কি। ওয়েব পোর্টাল এগুলো সংক্ষিপ্ত কিছু প্রশ্ন, যে ব্যবহারকারীদের সহজে তথ্য সংগ্রহ করার জন্য বিভিন্ন ধরনের লিঙ্ক, সার্ভিস বা সেবা প্রদান করে যে ওয়েব পেজ তৈরি করা হয় তাকে ওয়েব পোর্টাল বলা হয়। ওয়েব পোর্টাল কি, আর কিছু নয়, একটা ওয়েব পেজ তৈরি করলা। এই ওয়েব পেজে হ্যাঁ কি করা হয়, বিভিন্ন লিঙ্ক দেওয়া থাকে, বিভিন্ন ধরনের সার্ভিস দেওয়া থাকে, কাদের জন্য, ক্লায়েন্টদের জন্য, ক্লায়েন্টরা যেন সহজে ওই জিনিসটা ব্যবহার করতে পারে। যেমন একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা দিই, দেখো একটা ওয়েব পেজ দেখা যাচ্ছে, এটা একটা সরকারি ওয়েব পেজ, যে www.bangladesh.gov.bd দেওয়া আছে। হ্যাঁ, এটা সরকারি ওয়েব পেজ। দেখো এখানে বিভিন্ন ধরনের সেবা প্রদানের জন্য, ক্লায়েন্টের সুযোগ সুবিধার জন্য, ক্লায়েন্ট যেন সহজে তথ্য খুঁজে পায় সেই জন্য অনেক কিছু এখানে সংযুক্ত করা আছে, যে কৃষি সম্পর্কে দেওয়া আছে, স্বাস্থ্য বিষয়ক সম্পর্কে দেওয়া আছে, আপনার জিজ্ঞাসা, তথ্য অধিদপ্তর বা প্রশিক্ষণ, তুমি যেখানে যে জিনিসটা তোমার দরকার সেখানে ক্লিক করলে তুমি চলে যেতে পারছো। এই যে একটা পেজ, একটা ওয়েব পেজ, এটাকে বলা হচ্ছে ওয়েব পোর্টাল, ঠিক আছে। তো ক্লায়েন্টের সুযোগ সুবিধা দেওয়ার জন্য যে ওয়েব পেজটা তৈরি করা হয় তাকে বলা হচ্ছে, বিভিন্ন লিঙ্ক দেওয়া থাকে, হ্যাঁ, তারপরে হচ্ছে বিভিন্ন তথ্য দেওয়া থাকে যে ওয়েব পেজে, তাকে বলা হচ্ছে ওয়েব পোর্টাল। এরপরে দেখো যে তথ্য প্রদর্শনের উপর ভিত্তি করে ওয়েব পেজ দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েব পেজ আর একটা হচ্ছে ডাইনামিক ওয়েব পেজ। স্ট্যাটিক ওয়েব পেজ, ডাইনামিক ওয়েব পেজ, আমরা যে ওয়েব পেজগুলো তৈরি করি সেই ওয়েব পেজগুলো দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েব পেজ আর একটা হচ্ছে ডাইনামিক ওয়েব পেজ। এখন স্ট্যাটিক ওয়েব পেজ এবং ডাইনামিক ওয়েব পেজ কাকে বলে একটু আমরা দেখিনি। দেখো, যে ওয়েব পেজের তৈরির জন্য সাধারণত ডাটাবেজ অথবা ওয়েব প্রোগ্রামিংয়ের প্রয়োজন হয়, এখানে না হবে, বুঝছো নি, যে ওয়েব পেজ তৈরির জন্য সাধারণত ডাটাবেজে অথবা ওয়েব প্রোগ্রামিংয়ের প্রয়োজন হয় না, কোনো ডাটাবেজের প্রয়োজন হয় না, তাকে স্ট্যাটিক ওয়েব পেজ বলা হয়। আমরা একটু দেখি, হ্যাঁ, আর যে ওয়েব পেজ তৈরির জন্য সাধারণত ডাটাবেজ অথবা ওয়েব প্রোগ্রামিংয়ের প্রয়োজন হয় তাকে ডাইনামিক ওয়েব পেজ বলে, যেমন ব্লগস, ই কমার্স সাইট ইত্যাদি। এই যে এগুলো সবসময় চেঞ্জ করতে হয়, ডাটাগুলো সবসময় চেঞ্জ করতে হয়। তাহলে ডাইনামিক ওয়েব পেজ হচ্ছে যে ওয়েব পেজের সাথে কি থাকে, ডাটাবেজ সংযুক্ত থাকে, মানে আপডেট করা যায়, তাকে বলা হচ্ছে ডাইনামিক ওয়েব পেজ। আর স্ট্যাটিক ওয়েব পেজ হচ্ছে ডাটাবেসগুলো কি চেঞ্জ করা যায় না, স্থির থাকে, হ্যাঁ, একই রকম থাকে, তাকে বলা হচ্ছে স্ট্যাটিক ওয়েব পেজ। ওয়েব পেজ দুই ধরনের, তাহলে আমরা দেখলাম যে ওয়েব পেজ দুই ধরনের হয়ে থাকে। এখন দেখো আমরা একটু চিত্রের মাধ্যমে দেখি যে স্ট্যাটিক ওয়েবসাইটটা কি। এই যে একটা সার্ভার, একটা মেশিন, এখানে কিন্তু আমাদের ওয়েবসাইটগুলো জমা থাকে, আর এই ওয়েবসাইট থেকে, সার্ভার থেকে ক্লায়েন্টরা কী করে, ওয়েবসাইটটা দেখে। দেখো এটার মাঝখানে, হ্যাঁ, মানে এই ওয়েবসাইটকে চেঞ্জ করার জন্য কোনো ডাটা সংযুক্ত নাই, সেই জন্য এটা স্ট্যাটিক ওয়েবসাইট। আর এখানে দেখো ডাইনামিক ওয়েবসাইটে যে সার্ভার
এবং ক্লায়েন্টের মাঝখানে এই যে ডাটাবেস সংযুক্ত করা একটা যন্ত্র আছে, এখানে ডাটা সংযুক্ত করানো যায়, এই যন্ত্রের সাহায্যে ডাটা সংযুক্ত করা যায়। তাহলে আমরা দেখলাম যে ডাটা সংযুক্ত করা হয় যে ওয়েবসাইটে তাকে বলা হচ্ছে ডাইনামিক ওয়েবসাইট, এবং ডাটাবেস সংযুক্ত করা যায় না যে ওয়েবসাইটে সেটাকে বলা হয় স্ট্যাটিক ওয়েব পেজ। ঠিক আছে, নেক্সট দেখো যে স্ট্যাটিক ওয়েব পেজ এবং ডাইনামিক ওয়েব পেজের মধ্যে পার্থক্য কী। স্ট্যাটিক ওয়েব পেজের তথ্য পূর্ব নির্ধারিত থাকে, আর ডাইনামিক ওয়েব পেজের তথ্য পরিবর্তনশীল। ব্রাউজার এই ধরনের ওয়েব পেজগুলো দ্রুত লোড করতে পারে, হ্যাঁ, যেহেতু এটা পরিবর্তনশীল না, মানে ব্রাউজারটা যারা ইউজ করবে তারা খুব সহজে এটা ডাউনলোড করতে পারবে, ওয়েব পেজটা লোড করতে পারবে আর কি। ডাইনামিক ওয়েব পেজগুলো লোড করতে তুলনামূলকভাবে বেশি সময় লাগে। এই ধরনের ওয়েব পেজ তৈরি করতে HTML CSS ব্যবহার করা হয়। একটু খেয়াল করবে, স্ট্যাটিক ওয়েব পেজে তৈরি করতে আমাদের HTML এবং CSS ব্যবহার করা হয়। এইটা MCQতে আসে যে স্ট্যাটিক HTML কিংবা CSS ব্যবহার করে যে ওয়েব পেজটা তৈরি করা হয় সেটা কোন ধরনের ওয়েব পেজ। আমরা কি বলবো, এটা কিন্তু সৃজনশীল 3 নম্বর এবং 4 নম্বর প্রশ্নেও থাকে। প্রশ্ন থাকে এরকম যে HTML এবং CSS ব্যবহার করে কোন ধরনের ওয়েব পেজ তৈরি করা হয়। স্ট্যাটিক ওয়েব পেজ, হ্যাঁ। আর PHP এই যে তারপর হচ্ছে কি সার্ভলেট, JSP অ্যান্ড ASP, তারপরে নেট এক্সেট্রা, এগুলো যে ব্যবহার করা হয়, এই সমস্ত যে প্রোগ্রামিং ব্যবহার করে যে ওয়েব পেজ তৈরি করা হয় তাকে কি বলা হয়, ডাইনামিক ওয়েব পেজ। হ্যাঁ, ডাইনামিক ওয়েব পেজ। এই যে এক্সাম্পলগুলো মনে রাখবা। স্ট্যাটিক ওয়েব পেজে HTML এবং CSS এই দুটো মনে রাখলে বাকিগুলো ব্যবহার করে ডাইনামিক ওয়েব পেজ তৈরি করা যায়। এটা তোমরা MCQর জন্য মনে রাখবা, কিংবা হচ্ছে 3 নম্বর কিংবা 4 নম্বর প্রশ্নে কিন্তু তোমাদেরকে মানে উচ্চতর জ্ঞান এই প্রশ্নে কিন্তু এই ধরনের প্রশ্ন দিয়ে থাকে। তোমাকে বুঝতে হবে যে এটা স্ট্যাটিক ওয়েব পেজ নাকি হচ্ছে ডাইনামিক ওয়েব পেজের উদাহরণ দিয়ে প্রশ্নটা করা হয়েছে, এরকম প্রশ্ন আছে। তারপর বলছে গতকালকে এরকম একটা প্রশ্ন করাইছিলাম আমি, কোন ধরনের ওয়েব পেজ সুযোগ সুবিধা বেশি কোনটাতে, এই ধরনের কথা লেখা ছিল। কম খরচে এই ধরনের ওয়েব পেজ তৈরি করা যায়, আর এই ধরনের ওয়েব পেজ তৈরি করতে তুলনামূলকভাবে বেশি খরচ হয়। ঠিক আছে, আমরা পার্থক্যটা একটু দেখে নিলাম। এখন দেখো আমরা যে ওয়েবসাইটের ডোমেন নেমটা দিই, তাই না, আমাদের দেখো ওয়েবসাইটের অ্যাড্রেসটা থাকে HTTP, তারপরে কোলন দিয়ে স্ল্যাশ চিহ্ন থাকে, তারপরে www ডট, তারপরে গুগল, তারপরে .com, এই ধরনের যে আমাদের ওয়েবসাইটের নামটা থাকে, এটাকে কি বলা হয়, URL। হ্যাঁ, এটার মানে পুরো অ্যাব্রিভিয়েশন করলে কী হবে, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। এটাও তোমাদের MCQতে আসে, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। কোনো ওয়েব পেজের অ্যাড্রেসকেই বলা হচ্ছে কি URL। ঠিক আছে, কোনো ওয়েব পেজের অ্যাড্রেসকে বলা হচ্ছে URL। আর এই URL-এর কয়টা অংশ দেখা যাচ্ছে, 1টা 2টা 3টা 4টা। ঠিক আছে, প্রথম অংশটাকে বলা হচ্ছে দেখো প্রোটোকল। প্রথম অংশকে কি বলা হয়, প্রোটোকল। HTTP এটাকে কি বলা হচ্ছে, প্রোটোকল। হ্যাঁ, প্রোটোকল মানে যে সমস্ত নিয়ম নীতি অনুসরণ করে একটা ওয়েবসাইট প্রকাশ করা হয়, হ্যাঁ, বা যে সমস্ত নিয়ম নীতি মেনে চলতে হয় সেটাকে বলা হচ্ছে প্রোটোকল। আর www হচ্ছে সাবডোমেন। আর এখানে হচ্ছে তোমার হচ্ছে তুমি যে নামটা দিবা, তুমি তোমার একটা ওয়েবসাইট তৈরি করলা, তুমি তোমার নাম দিয়ে দিলা, হ্যাঁ, স্কাইপি, যে কোনো একটা নাম দিয়ে দিলা, তোমার ইচ্ছা মতো নাম দিলা, হ্যাঁ, এই নামটা হবে তোমার হচ্ছে ডোমেন নেম। তাহলে এটা হচ্ছে সাবডোমেন, আর এটা হচ্ছে আসল ডোমেন বা যে ডোমেন নেম বলা হচ্ছে এটাকে। ঠিক আছে, আর এইটা হচ্ছে TLD, টপ লেভেল ডোমেন। তোমরা একটু আগে দেখছো যে টপ লেভেল ডোমেনকে 2 ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে জেনারিক ডোমেন আর একটা হচ্ছে কান্ট্রি ডোমেন। আমরা টপ লেভেল ডোমেন দেখলাম, আমরা টপ লেভেল ডোমেন। ঠিক আছে, তাহলে এই যে URL-এর 4টি অংশ, প্রথম অংশকে বলা হচ্ছে প্রোটোকল, যার যেটা হচ্ছে HTTP কে পূর্ণরূপ হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। ঠিক আছে, এরপরে স্ল্যাশ চিহ্ন দেওয়ার পরে www মানে কি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। হ্যাঁ, ঠিক আছে, এটাকে বলা হচ্ছে সাবডোমেন। আর যে গুগল লেখা আছে এখানে, এটা হচ্ছে ডোমেন নেম। এখানে যে গুগল, এখানে ফেসবুক থাকবে, এখানে ইউটিউব থাকবে, এখানে তোমার ওয়েবসাইটের নাম থাকতে পারে। এখানে আমি যদি একটা ওয়েবসাইট তৈরি করি, আম্বিয়া ম্যাডাম দিলাম, http://www.ambiamadam.com বা .edu। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার ডোমেন নেম। এখন নেক্সট প্রশ্নে চলো।
যে ইউনিফর্ম রিসোর্স লোকেটর আমি এর আগে বলে দিচ্ছি চারটা অংশ, যে কোন ওয়েব পেজের অ্যাড্রেসকে ইউআরএল বলা হয়, ইউআরএল দ্বারা ডোমেন নেম প্রকাশ করা হয়, ইউআরএল এর চারটি অংশ প্রোটোকল, সাবডোমেন, ডোমেন এবং হচ্ছে ডিরেক্টরি নেম। ডিরেক্টরি নেম বলতে এটাকে বোঝাচ্ছে, হ্যাঁ, টপ লেভেল ডোমেন বা ডিরেক্টরি নেম বলা হচ্ছে। আচ্ছা, এখন এইচটিটিপি, এটা হচ্ছে মেন হচ্ছে প্রোটোকল। আর এই যে www.edu এটার আরও একটা নাম হচ্ছে হোস্ট, এটা হচ্ছে পাথ। হ্যাঁ, এই যে স্ল্যাশ চিহ্ন দিয়ে দিয়ে, হ্যাঁ, স্ল্যাশ চিহ্ন দিয়ে দিয়ে অনেক কিছু যুক্ত থাকে। আর এটা হচ্ছে পাথ। পাথ মানে কি, মানে হচ্ছে যে তোমার কম্পিউটারে কোথায় এই যে তোমার ওয়েবসাইটটা সংযুক্ত করা আছে, আমরা পাথ তৈরি করেছিলাম না, দেখছো .html, তোমার কম্পিউটার যখন তুমি একটা যে ওয়েব পেজ তৈরি করলা তখন তোমার এখানে একটা অ্যাড্রেস থাকলো না, সেটা হচ্ছে পাথ। ঠিক আছে, এই যে তোমার এই অ্যাড্রেসটা দিয়ে দিল। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমার হচ্ছে হোস্ট, মানে হচ্ছে তোমার ডোমেন নেম, এটা প্রোটোকল। আর এখানে আরও জিনিস সংযুক্ত থাকে ইউআরএল এর সঙ্গে, আরও স্ল্যাশ চিহ্ন দিয়ে এই যে তোমার ওয়েবসাইটের পথটাকে দেখানো হয়, পথটা সংযুক্ত থাকে। দেখবা যে একদম উপরে কম্পিউটার উপরে এখানে বিশাল লম্বা করে অনেক কিছু লেখা থাকে। তাহলে তোমার দেখবা যে তুমি এইচটিটিপি দেখলে বুঝতে পারবে এটা হচ্ছে প্রোটোকল, এটা হচ্ছে ডোমেন নেম, আর এই অংশটুকু তোমার হচ্ছে যে কম্পিউটার থেকে আসছে সেই কম্পিউটারের যেখানে ওয়েবসাইটটা ছিল সেটার হচ্ছে পাথ দেখানো হয়েছে। আচ্ছা, নেক্সট চলো, তাহলে একটি আদর্শ ওয়েবসাইটের কী কী বৈশিষ্ট্য থাকে। একটি আদর্শ ওয়েবসাইট তৈরি করতে, হ্যাঁ, যে লজিক্যাল, যখন তুমি একটা ওয়েবসাইট তৈরি করবা তখন যে মানে এটা যুক্তিসঙ্গত হতে হবে, তাই না? তুমি কেন ওয়েবসাইটটা তৈরি করছো, কি কাজে লাগবে, তাই না? একটা যৌক্তিকতা থাকতে হবে, সহজবোধ্যতা, সহজে যেন বোঝা যায়, কম্প্যাটিবল, সহজে যেন মানে কমফোর্ট অনুভব করা যায়, তোমার ওয়েবসাইটে ঢুকে যেন সহজে সব কাজগুলো সহজে করা যায়। অ্যাক্সেসিবল মানে হচ্ছে সহজে যেন ওয়েবসাইটে প্রবেশ করা যায়। তাহলে এই চারটা বৈশিষ্ট্য থাকতে হবে একটা ওয়েবসাইটের জন্য। এরপরে দেখো, ওয়েবসাইট পাবলিশের বা চালুর ধাপসমূহ আলোচনা করো। এটা একটা অনেক ইম্পর্ট্যান্ট, যে ওয়েবসাইট পাবলিশ করার জন্য কী কী করা লাগে। তাহলে প্রথমে তোমাকে কী করতে হবে, একটা ওয়েব পেজ ডিজাইন করতে হবে। তারপরে ওয়েব পেজকে রেজিস্ট্রেশন করার জন্য ডোমেন নামটাকে রেজিস্ট্রেশন করতে হবে। এই যে ডোমেন নামটা তুমি যে নিবা কোনো একটা কোম্পানি থেকে, তোমাকে নাম দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, এখানে টাকা লাগে। ঠিক আছে, টাকা খরচ করে রেজিস্ট্রেশন করতে হয়। তারপরে তোমাকে ওয়েব সার্ভারে এটা হোস্টিং করতে হবে, ওয়েব সার্ভারে এটা কী করতে হবে, রাখতে হবে। এরপরে তুমি তো ওটা রাখার পরে তোমার ওয়েবসাইটকে যেন হচ্ছে ক্লায়েন্টরা সার্চ ইঞ্জিনের সাথে সার্চ করলে যেন তোমার ওয়েবসাইটটা দেখতে পারে, সেই জন্য কী করতে হবে, ওয়েবসাইটটাকে সার্চ ইঞ্জিনের সাথে যুক্ত করে দিতে হবে। বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন আছে, হ্যাঁ, যেমন হচ্ছে তোমার হচ্ছে গুগল, তারপরে আক্স, হ্যাঁ, এই যে এখানে কী কী দিয়েছে দেখি, এই যে এখানে ইয়াহু, গুগল, আর্কস.com, সার্চ.com, এগুলো হচ্ছে সার্চ ইঞ্জিনের নাম। এই সমস্ত সার্চ ইঞ্জিনের সাথে তোমার ওয়েবসাইটটিকে সংযুক্ত করে দিতে হবে, যেন ক্লায়েন্টরা যে কোনো সার্চ ইঞ্জিনের সাহায্যে সার্চ করলে তোমার ওই ওয়েবসাইটের নাম ধরে সার্চ করলে যেন পেয়ে যায়। সেই জন্য তোমাকে কী করতে হবে, সার্চ ইঞ্জিনের সাথে সংযুক্ত করতে হবে তোমার ওয়েবসাইটটিকে। তাহলে ওয়েবসাইট পাবলিশের ধাপগুলো কি, প্রথমে তোমাকে ওয়েব পেজ ডিজাইন করতে হবে, তারপরে ডোমেন নাম রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে তোমাকে সার্ভারে রাখতে হবে, এরপরে সার্চ ইঞ্জিনের সাথে তোমার ওয়েবসাইটটিকে সংযুক্ত করতে হবে। ঠিক আছে, এখন দেখো অনেক সময় প্রশ্ন আছে সার্চ ইঞ্জিন কি। তাহলে যে সকল ওয়েব পেজের মাধ্যমে কেবল তথ্য খুঁজে পাওয়া যায় সেই সব মাধ্যমই হলো সার্চ ইঞ্জিন। ঠিক আছে, এটা ইংলিশে লিখে দেওয়া আছে, আর এটা হচ্ছে সার্চ ইঞ্জিনের হচ্ছে এক্সাম্পল দেওয়া, ইয়াহু, গুগল, আর্কস.com, সার্চ.com, এগুলো হচ্ছে এটাও একটা সার্চ ইঞ্জিন। এটা আমরা ইউজ করি না বেশি, তবে এগুলো একটা সার্চ ইঞ্জিন। আচ্ছা, তাহলে এবার দেখো আমরা এই যে এই প্রশ্নটা দিয়ে অনেক তোমাদের 3 এবং 4 নম্বর প্রশ্ন আসে, হ্যাঁ, কাঠামোবদ্ধ প্রশ্নের, সৃজনশীল প্রশ্নের হচ্ছে এই প্রশ্নটা আসে যে ওয়েবসাইটে কাঠামো বলতে কী বোঝায়, আর ওয়েবসাইটে কাঠামোর প্রকারভেদগুলো আলোচনা করো। এটা তোমরা বই থেকেও ভালো করে চিত্রটা দেখে নিবা, তারপরে এখানে একটু আমি আলোচনা করছি। দেখো, বলছে একটি ওয়েবসাইটের ভেতরে অনেকগুলো ওয়েব পেজ থাকতে পারে। ওয়েবসাইটের অন্তর্গত বিভিন্ন পেজগুলো সাজানোর লেআউট হলো ওয়েবসাইটের কাঠামো। ওয়েবসাইটটাকে তুমি কিভাবে সাজাচ্ছ, 1 বাই 1 করে লম্বা করে সাজাচ্ছ, নাকি এক পেজের উপরে আরেক পেজ সাজাচ্ছ, নাকি এক পেজের ভিতরে ওই পেজগুলোর নাম্বারিং করতেছো, যে কোনো একটা নাম্বারে ক্লিক করলে চলে যাচ্ছে, কিভাবে তুমি সাজাচ্ছ, এই যে সাজানো বা লেআউট করা, এটাকে বলা হচ্ছে ওয়েবসাইটের কাঠামো। আচ্ছা,
নেক্সট চলো, যে ওয়েব লিঙ্কের উপর ভিত্তি করে ওয়েবসাইটে কাঠামোকে 4 ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, ওয়েব লিঙ্কের উপর ভিত্তি করে ওয়েবসাইটে কাঠামো, আমরা দেখলাম যে ওয়েবসাইটে কাঠামো বলতে কি বুঝি। এখন আমরা দেখছি কাঠামো কয় ধরনের, 4 ধরনের কাঠামো হয়ে থাকে। একটা হচ্ছে লিনিয়ার স্ট্রাকচার। লিনিয়ার স্ট্রাকচার মানে সরল রৈখিক। লিনিয়ার স্ট্রাকচার মানে কি, সরল রেখার মতো যাবে। হ্যাঁ, ট্রি বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার, একটু খেয়াল করো, ট্রি বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার। হ্যাঁ, তারপর আছে ওয়েব বা নেটওয়ার্ক স্ট্রাকচার। আরেকটা স্ট্রাকচার হচ্ছে কম্পোজিট স্ট্রাকচার। 4 ধরনের স্ট্রাকচার আছে। এই 4 ধরনের স্ট্রাকচার সম্পর্কে তোমাদের ভালো জ্ঞান থাকতে হবে, কারণ তোমাদের হচ্ছে উদ্দীপকে তুলে দিবে, ডিজাইন তুলে দিবে, দিয়ে বলবে এটা কোন ধরনের স্ট্রাকচার, এটা এই সম্পর্কে বর্ণনা করো, ব্যাখ্যা করো, এই টাইপের দিবে। এখন আমরা দেখো লিনিয়ার স্ট্রাকচারটা কি। এখানে দেখাচ্ছে লিনিয়ার দেখো সরল রেখার মতো গেছে। প্রথমে থাকবে হোম পেজ, মানে প্রথম পেজ, এরপরে তুমি ক্লিক করলে যাবে দ্বিতীয় পেজে, এরপরে যদি ক্লিক করো তাহলে তৃতীয় পেজে, এভাবে চতুর্থ পেজে, মানে 1 পেজ। আবার যখন তুমি ফিরে আসবা তখন 4 নম্বর পেজ থেকে তুমি ডাইরেক্ট কিন্তু এই পেজে আসতে পারবা না। এখান থেকে এই পেজে, এই পেজ থেকে এই পেজে, মানে তোমাকে ব্যাক করতে হবে আবার এইভাবে। ঠিক আছে নি, সোজাভাবে যাবা আবার সোজা রাস্তা দিয়ে ফিরে আসবা। হ্যাঁ, একে বেঁকে ড্রপ করে জাম্প করে আসতে পারবা না। এটা হচ্ছে লিনিয়ার স্ট্রাকচার। তাহলে লিনিয়ার শব্দের অর্থ একটির পর আরেকটি, অর্থাৎ একটি ওয়েবসাইটের পেজগুলো যদি ক্রমানুসারে ভিজিট করা হয় তখন সেই স্ট্রাকচারকে লিনিয়ার স্ট্রাকচার বলা হয়। ঠিক আছে। আচ্ছা, এটি সবচেয়ে সরলতম স্ট্রাকচার। যদি ওয়েবসাইটে কম সংখ্যক পেজ থাকে তবে এই ধরনের স্ট্রাকচার ব্যবহার করা হয়। যদি ওয়েবসাইটে কম সংখ্যক পেজ থাকে, মানে 4টা-5টা পেজ কিংবা 7-8টা পেজ, তাহলে এই ধরনের স্ট্রাকচারটা ব্যবহার করা হয়। ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো কে দাগ দিয়েছে, ট্রি বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার। ট্রি গাছের মতো, এই যে তার শেকড়, এই শেকড় থেকে ডালপালা ছড়াইছে, দেখছো, এটার নাম কি, ট্রি বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার। এখানে দেখো হোম পেজ থেকে আমরা যেতে পাচ্ছি 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর পেজে যাচ্ছি। আবার 2 নম্বর পেজ থেকে আমরা কি করতে পাচ্ছি, 5 নম্বর, 6 নম্বর পেজে যেতে পাচ্ছি, 3 নম্বর থেকে 7, 8, 4 নম্বর থেকে 9, 10 এইভাবে যাচ্ছি, তাই না? তাহলে যে স্ট্রাকচারে ওয়েব পেজগুলো এক বা একাধিক লেভেলে বিভক্ত থাকে তাকে হায়ারার্কিক্যাল বা ট্রি স্ট্রাকচার বলা হয়। ওয়েবসাইট কাঠামোর মধ্যে এটি হচ্ছে সবচেয়ে জনপ্রিয় এবং যুক্তিযুক্ত। ঠিক আছে, সবচেয়ে জনপ্রিয় এবং যুক্তিযুক্ত। তথ্য উপস্থাপনের জন্য সবচেয়ে সহজ এবং উত্তম পন্থা হলো এই স্ট্রাকচার। বেশিরভাগ অনলাইন সিস্টেমে এই পদ্ধতি ব্যবহার করা হয়। বড় বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই ধরনের স্ট্রাকচার ব্যবহার করা হয়। এই যে বৈশিষ্ট্যগুলো বলা হয়েছে, এটা দিয়ে উদ্দীপক দিয়ে দিবে এবং বলবে যে এটা সুবিধা কী, অসুবিধা কী। হ্যাঁ, তাহলে আমরা এই জিনিসটা বলতে পারবো, কিংবা বলে দিতে পারে বড় বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে কোন ধরনের স্ট্রাকচার ব্যবহার করা হয়, তখন আমরা বলবো ট্রি বা হায়ারার্কিক্যাল স্ট্রাকচার। বোঝা গেছে? প্রত্যেকটা স্ট্রাকচারের বৈশিষ্ট্যগুলো খুব সুন্দর করে পড়বা। তোমাদের 3 নম্বর এবং 4 নম্বর প্রশ্নের জন্য হয় HTML কোডিং দিয়ে প্রশ্ন থাকে, নতুবা এই স্ট্রাকচার দিয়ে প্রশ্ন থাকে। বোঝা গেছে? ওয়েব পেজের স্ট্রাকচার ভালো করে পড়বা। এখন দেখো ওয়েব বা নেটওয়ার্ক স্ট্রাকচার। ওয়েব বা নেটওয়ার্ক স্ট্রাকচার বলতে বোঝাচ্ছে, দেখো যে হোম পেজের সাথে সব পেজে সংযুক্ত থাকবে, অর্থাৎ সব পেজের সাথে আবার সব পেজে সংযুক্ত থাকবে। হোম পেজ থেকে তুমি যে কোনো পেজে যেতে পারবা, যে কোনো পেজ থেকে আবার যে কোনো পেজে যাওয়া যাবে। যেমন হচ্ছে 3 নম্বর পেজ থেকে তুমি যদি যেতে চাও 2 নম্বর পেজে, তাও যাওয়া যাবে। 3 নম্বর পেজ থেকে 4 নম্বর পেজে যেতে পারবে। আবার 3 নম্বর থেকে এখানে টান দেওয়া হয়নি, 4 নম্বর পেজে যেতে পারবে। বুঝছো, সব পেজ থেকে সব পেজে যাওয়া যাবে। কিন্তু এখানে কিন্তু আরেকটা টান হবে, 3-এর সাথে 4-এর সংযুক্ত দেখানো হয়নি, 3 থেকে 4-এও যাওয়া যাবে। ঠিক আছে। ওয়েব কি আমার ইয়ে দেখতে পাচ্ছ, শেয়ার স্ক্রিন দিছি? আচ্ছা, ঠিক আছে। তাহলে ওয়েব বা নেটওয়ার্ক স্ট্রাকচার বলতে আমরা কি বোঝাচ্ছি, যে সব পেজের সাথে সব পেজে সংযোগ থাকবে। তুমি যে কোনো পেজ থেকে যে কোনো পেজে যেতে পারবা। এখানে পেজ 4-5 হবে, 2, 3, 4, 5 হবে এখানে। ঠিক আছে, কিছুটা গঠনটা ভুল আছে। আর সব পেজের সাথে সব পেজে সংযোগ থাকবে। এখনই লাগবে আমার। আচ্ছা, নিয়ে যাও। ওকে, তাহলে আমরা কি ওয়েব এবং নেটওয়ার্ক স্ট্রাকচারটা বুঝে গেছি। একটু পরে নিয়ে এখানে কি বলেছে, যে স্ট্রাকচারে সবগুলো পেজ একে অন্যের সাথে সংযুক্ত থাকে তাকে নেটওয়ার্ক স্ট্রাকচার বলে। আর যত বেশি পেজ হবে ততই এই ধরনের ওয়েব কাঠামো গঠন করা জটিল হয়ে ওঠে, তবে ব্যবহারের দিক থেকে এই স্ট্রাকচার সহজ হয়। এটি
নন লিনিয়ার এবং তুলনামূলক জটিল স্ট্রাকচার, বোঝা গেছে? ওয়েবটা কিন্তু জটিল স্ট্রাকচার। এরপর দেখো যে মিক্সড বা কম্পোজিট স্ট্রাকচার বলতে আমরা কি বোঝাচ্ছি। এখানে কম্পোজিট স্ট্রাকচার মানে হচ্ছে লিনিয়ার স্ট্রাকচার তার সাথে হায়ারার্কিক্যাল স্ট্রাকচার হতে পারে, অথবা লিনিয়ার স্ট্রাকচার তার সাথে তোমার ওয়েব স্ট্রাকচার হতে পারে, অথবা হায়ারার্কিক্যালের সাথে তোমার ওয়েব স্ট্রাকচার হতে পারে, মানে যে কোনো দুইটা বা তিনটার সংযোগ থাকতে পারে। ঠিক আছে, কম্পোজিট স্ট্রাকচার হচ্ছে দুই বা ততোধিক স্ট্রাকচারের সংমিশ্রণ, বোঝা গেছে? আচ্ছা, যেমন এখানে একটা এক্সাম্পল দিয়ে দিয়েছে, দেখো পেজ 1 দিয়ে প্রথমে লিনিয়ার দেখানো হয়েছে, এরপরে হচ্ছে হায়ারার্কিক্যাল বা ট্রি স্ট্রাকচার দেখানো হয়েছে। দুইটার সংযোগ মিলে আমাদের কম্পোজিট হচ্ছে স্ট্রাকচার তৈরি হয়েছে। আমাদের আজকে আলোচনা এই পর্যন্তই, তবে আমরা হচ্ছে বোর্ডের প্রশ্ন সলভ করব। চলো আমরা বোর্ডের প্রশ্নগুলো একটু দেখে নিই। এটা এখন এই প্রশ্নেও সবাই একটু দেখো এখানে। ঠিক আছে, ঠিক আছে। বলছে ছাত্রদের HTML কোড কীরূপ হবে তা দেখাও এবং কোডটিতে যেসব অ্যাট্রিবিউট ব্যবহৃত হয়েছে তাদের ব্যাখ্যা দাও। এখন এই কোডটি তোমরা লিখতে পারবা। আচ্ছা, ঠিক আছে। এখন দেখো এই যে এবং কোডটিতে যেসব অ্যাট্রিবিউট ব্যবহৃত হয়েছে তাদের ব্যাখ্যা দাও। অ্যাট্রিবিউট ব্যবহৃত হয়েছে মানে অ্যাট্রিবিউট কোনটা? এখানে কোন অ্যাট্রিবিউট ব্যবহৃত হয়েছে কে বলবে? বলো দেখি। ট্যাগের ভিতরে অ্যাট্রিবিউট ব্যবহৃত হয় কেন? এই দেখো ফন্ট একটা ট্যাগ, ফন্ট ট্যাগে অ্যাট্রিবিউট সমূহ ব্যাখ্যা করো। ফন্ট ট্যাগে অ্যাট্রিবিউট কোনগুলো বলো তো দেখি। লেফট, রাইট, সেন্টার। আর কি আছে? ফন্টের কি কি করা যায়? হ্যাঁ, এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট, ঠিক আছে। আর এখানে এই যে টেবিলে কোন অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়েছে? হ্যাঁ, আর কল স্প্যান করা হয়েছে না? কল স্প্যান। হ্যাঁ, এটা হ্যাঁ, এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট। এখন অ্যাট্রিবিউট কোনগুলো? টেবিলের জন্য কোন কোন অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়, ফন্টের জন্য কোন কোন অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়, তারপরে হচ্ছে তোমার অর্ডার লিস্টের জন্য কোন অ্যাট্রিবিউট ব্যবহার করা হয়। এই সমস্ত অ্যাট্রিবিউটগুলো তোমরা একটু দেখে নিবা। বইয়ে সুন্দর করে দেওয়া আছে, আর না থাকলে আমাকে বলবো, আমি ছবি তুলে পাঠিয়ে দেবো। ঠিক আছে। ঘর নম্বরটা দেখো। ঘর নম্বরটা এখন আমাকে করে দেখাবা। বলছে যদি উদ্দীপকের টেবিলের সকল সারিকে রো স্তম্ভে এবং সকল স্তম্ভকে সারিতে পরিণত করা হয় তাহলে যে টেবিল তৈরি হবে তা তৈরির জন্য HTML কোড লিখো। এখন বলো এই যে এইটাকে কি করতে হবে? কলামকে সারি করতে বলেছে, সারিকে কলাম করতে বলা হয়েছে, তারপরে তোমাকে HTML কোড লিখতে বলা হয়েছে। ঠিক আছে, এখন তোমরা দেখো তো কীভাবে সহজে পারবা যেন ভুল ভ্রান্তি না হয়। পারবা? পারবা? হুম, হাবিবা কথা বলো। হ্যাঁ, এটা পারবা তো? আচ্ছা, আচ্ছা, আমি আমি একটু সহজ পদ্ধতি বলে দিই। ঠিক আছে, তোমরা তো এই যে বুঝে যাচ্ছ যে এখানে একটা দুইটা তিনটা এটা কলাম হিসাবে আছে, তাই না? তাহলে আমরা কি করবো? রো হিসাবে নেবো। এদিকে স্টুডেন্ট লিখবো, তারপরে হচ্ছে কম্পালসারি লিখবো, তারপর অপশনাল লিখবো, তাই না? হ্যাঁ, এটা যেহেতু পাশাপাশি আছে, কলাম হিসাবে আছে, আমরা কি করব? রো হিসাবে লিখবো। বুঝা গেছে? মানে উপরে স্টুডেন্ট লিখবো, তারপরে লিখবো কম্পালসারি, তারপর অপশনাল। এখন তুমি ওইভাবে না দেখে আগে দেখো যে এখানে রো কয়টা কলাম কয়টা, একটু খেয়াল করো। তুমি এটা যুক্ত করে দেখো। এখানে রো হচ্ছে 1 2 3 4, চারটা রো না? এভাবে সময় আসছে। এখন এই যে টেবিলটা তৈরি করার সময় অনেক সময় আমি দেখছি যে মানে ঝামেলা হয়ে যায়। হ্যাঁ, জিনিসটা মিলাতে পারা যায় না, এরকম একটা অবস্থা। তখন আমরা কি করব জানো? এই যে এখানে আমরা দেখতেছি যে এখানে একটা দুইটা তিনটা চারটা চারটা লাইন বা সারি আছে, তাই না? সারি, এই সারিকে কি করতে হবে? কলাম করে ফেলতে হবে। তাহলে মানে 1 2 3 4 এভাবে আমরা কি করব? চারটা কলাম করব, ঠিক আছে। আর তাহলে চারটা কলাম করব, সারিকে কলাম করে ফেলাম। হ্যাঁ, এবার
তাহলে এবার কলামকে আমরা কি করব, সারি করে ফেলবো, তাই না? এখানে কয়টা কলাম আছে দেখো, এক, এটাকে তুমি জয়েন করে মনে করো এটা জয়েন আছে, ঠিক আছে? তাহলে 1 2 3 4 5, তাহলে এই যে পাঁচটা কলাম কি হয়ে যাবে, পাঁচটা সারি হয়ে যাবে, কলাম হয়ে যাবে সারি, সারি হয়ে যাবে কলাম। বোঝা যাচ্ছে? আর যদি না যায়, আচ্ছা আমি স্ক্রিন শেয়ার দিই। আচ্ছা, তোমার স্ক্রিন শেয়ার স্টপ করতে হবে, তাহলে আমি এটা করে দেখাচ্ছি। এই যে এখন কাজ করবে, হ্যাঁ। তাহলে 1 2 3 4 5, পাঁচটা হয়ে যাবে আমাদের, কলাম ছিল, সারি হবে পাঁচটা, আর চারটা হবে রো। তাহলে এই পর্যন্ত, হ্যাঁ। এখন দেখো যে আমরা প্রথমটাতে স্টুডেন্ট, এটাতে আমরা কি লিখবো, স্টুডেন্ট, তাই না? আচ্ছা, এটাতে স্টুডেন্ট তো, আর পরে হচ্ছে তোমার হচ্ছে কম্পালসারিতে তিনটা ঘর নিছে না, 1 2 3টা ঘর নিছে তো, তাই না? এই ঘর, আচ্ছা এটা এটা কাজ করতেছে না, হ্যাঁ। এটাকে আমি সেট টেবিল মার্সেল, এই দেখো, তাহলে আমি এটাকে তিনটা করে কম্পালসারিকে আমি একসঙ্গে করে ফেললাম। ঠিক আছে, আর নিচের লাইনে চলে আসলো তোমার হচ্ছে অপশনাল। তাহলে আমাদের উপরে ছিল কি, তিনটা কলাম ছিল, তাহলে আমাদের এই যে এখানে স্টুডেন্ট, কম্পালসারি এবং অপশনালকে আমরা কি করলাম, সারি হিসাবে নিয়ে আসলাম, ঠিক আছে? এখন দেখো স্টুডেন্টের পাশে আমরা কি লিখব, হ্যারিয়ার। এখানে আমরা কি লিখব, হ্যারিয়ার। এটা কি তো তার মানে আমাদের 1 2 3 4 5, তোমরা কি শুনতে পাচ্ছ? হ্যাঁ, তাহলে হ্যারিয়ার দেওয়ার পরে দেখো তোমাদের দুইটা ঘর কিন্তু খালি, খালি না? তাহলে আমার এই একটা দুইটা খালি খালি চলে গেল, ঠিক আছে? এরপরে দেখ কম্পালসারি নিচে, মানে কম্পালসারি পাশে যেটা নিচে ছিল সেটা রো হিসাবে চলে যাচ্ছে, তাহলে বাংলা, ইংলিশ এবং আইসিটি, তাহলে এখানে হবে বাংলা, হ্যাঁ, এখানে কি হবে, বাংলা সংক্ষেপে লিখলাম, তারপর হচ্ছে ইংলিশ আর আইসিটি দিছে, তাই না? ইংলিশ আইসিটি, এই আইসিটি গেল। আর অপশনালের ভিতরে তোমার হচ্ছে কি দিছে, ফিজিক্স, তারপর হচ্ছে ফিজিক্স, ম্যাথ, বায়োলজি। তো এইখানে ফিজিক্স, ম্যাথ, বায়োলজি, বাকি ঘরগুলো খালি ঠিক আছে কিনা দেখো তো। তখন তাহলে তোমরা যেভাবে এটা করবা, বুঝতে পারছো কিভাবে করতেছি আমি? নাহলে অনেক সময় দেখা যাচ্ছে যে আমাদের সমস্যা হয়ে যায়। আরেকবার আমরা একটু বুঝে নিই। বায়োলজি আমি সংক্ষেপে লিখলাম, হ্যাঁ। এখন আমরা কি করলাম, যে স্টুডেন্ট, কম্পালসারি এবং অপশনাল, এটা আমাদের কি হিসাবে আছে, কলাম হিসাবে আছে, তাই না? আমরা কি করলাম, যে এখানে আসলে টোটাল কয়টা কলাম আছে আর টোটাল কয়টা রো আছে, আমরা যে কল স্প্যান এবং রো স্প্যান এইগুলো বাদ দিয়ে আমরা হিসাব করলাম আগে। হুম, কল স্প্যান এবং রো স্প্যান বাদ দিয়ে আমরা দেখতেছি যে এখানে হচ্ছে রো হচ্ছে আসলে 1 2 3 4, চারটা রো আছে, তাহলে চারটা কলাম হয়ে যাবে। তাহলে আমাদের যে 1 2 3 4, চারটা আমাদের কলাম পেয়ে গেলাম, ঠিক আছে? চারটা রোকে চারটা কলাম করলাম। আর এখানে দেখো কলাম কয়টা আছে, কলাম দেখা যাচ্ছে 1 2 3 4 5, পাঁচটা কলাম আছে, তাহলে কি হয়ে যাবে, পাঁচটা রো হবে না? হ্যাঁ, তাহলে আমরা পাঁচটা রো করে ফেললাম। তোমরা এটা পেন্সিল দিয়ে টান দিবা,
তখন কি করবে, কম্পোসারি কিন্তু তিনটা, এখন তোমার কল স্প্যান করার জন্য বা রো স্প্যান করার জন্য এখানে মুছে দিয়ে কম্পোসারিকে তোমরা সুন্দর করে লিখে দাও। বোঝা গেছে টানগুলো এখানে? কম্পোসারি যখন তিনটা অ্যাড করা আছে একসাথে, হ্যাঁ, তিনটা রোকে কম্পোসারি হচ্ছে রো স্প্যান, 3 রো স্প্যান, তাই না? তখন তুমি কি করবে, এখানে যে দাগগুলো ছিল মুছায় তারপরে কম্পোসারিটা এখানে লিখে ফেলো মাঝখানে, তারপরে তুমি এইভাবে এটা লিখো। নতুবা অনেক সময় হচ্ছে মানে উল্টায় সাজাতে যায়, তখন দেখা যাচ্ছে সাজানোটা ঠিকমতো সাজানো হচ্ছে না। এখন তোমার সাজানো হয়ে গেল, এখন তুমি কি করতে পারবে, এখন HTML কোড লিখতে পারবা। এই যে টেবিলের যে HTML কোড, এখন তো তোমার সহজে পারবা, তাই না? HTML কোড লিখতে টেবিলের। সুমাইয়া পারবে না তো? সবাই পারবা তো? ফাইজা, হাবিবা, তাহমিনা? সুমাইয়াও পারবে, সুমাইয়াও যদি চেষ্টা করে তাহলে সুমাইয়াও পারবে। হ্যাঁ, টেবিল কিভাবে করা হয় আমি কিন্তু দেখছি অনেকগুলো বোর্ডে আসছে। ধরো যে এই যে একটা গতকালকেও করেছিলাম, যে একটা টেবিল করতে যায় মানে ভুল করে, স্টুডেন্ট ভুল করে উল্টা করে ফেলেছে। হ্যাঁ, মানে এইভাবে মানে রোকে কলাম এবং কলামকে রো করে ফেলেছে। ঠিক আছে, তোমাদেরকে বলবে যে অনেক সময় বলবে যে সঠিকটা করো। হ্যাঁ, যে যে স্ট্রাকচারটা দিছে বলবে যে যেটা করতে বলা হয়েছিল সেটা করো, অথবা যে এখানে যে টেবিলটা দেওয়া আছে এখানে রোকে কলাম করো এবং কলামকে রো করে তুমি তোমার HTML কোডিংটা লেখো। তখন তুমি কি করবা, এইভাবেই সবগুলা কলস্প্যান এবং রো স্প্যান কী করবা, মানে ইয়ে করে ফেলবা, হিসাব করে ফেলবা। পরে মুছে রাবার দিয়ে লাইনগুলো মুছে যেটার সাথে যেটা যুক্ত আছে, যেটাখানে যেখানে কলস্প্যান করা দরকার সেগুলো মুছে তারপরে ওখানে লিখে ফেলবা। তাহলে দেখবা যে আর ভুল হবে না। ঠিক আছে, এরপরে নেক্সট প্রশ্ন আমার কাছে বই সামনে আছে, আমি দেখতে পাবো। তোমরা যদি প্রশ্নটার সাথে থাকে অথবা কম্পিউটারে দেখাও, শেয়ার স্ক্রিন দিয়ে তাহমিনা দেখাও। এরপরেরটা 27 নম্বর মনে হয়। তিনি ছাত্রদের টেবিলটির ফাঁকা ঘরে logo.jpg চিত্রটি প্রদর্শন সহ সম্পূর্ণ টেবিলটি তৈরির HTML কোড লিখে দেখালেন। ঠিক আছে, তারপরে প্রশ্ন হচ্ছে গ নম্বর, দেখো ছাত্রদের HTML কোড কেমন হবে তা দেখাও। এখন তোমাদেরকে HTML কোড লিখতে বলা হয়েছে, কোনো সমস্যা নাই। তোমরা এই যে টেবিলটা গঠন করবা, এখানে বি টেবিল ডাটা লেখার সময় কি করবা, কসপ্যান দিব না রোস্প্যান দিবা? হ্যাঁ, বি লেখার সময় কসপ্যান হবে। এই যে এ একটা কসপ্যান, এ একটা কসপ্যান, ঠিক আছে, দুইটা কসপ্যান লেখা হবে। বি ডাটা লেখার সময় লিখবা হচ্ছে TDA হচ্ছে কসপ্যান 2। আচ্ছা, এখন এই যখন ATR টেবিল রো এইটা লিখবা, তখন এই যে এখানে বলা হয়েছে ইমেজ সংযুক্ত করার জন্য। ঠিক আছে, এখানে যখন তুমি ইমেজ সংযুক্ত করবে টেবিল ডাটা হিসেবে, তখন টেবিল ডাটা এখানে তোমাকে কী দিতে হবে, এখানে কিন্তু রো স্প্যান দিতে হবে। এই একটা রো, এই একটা রো, দুইটা রো স্প্যান। টেবিল ডাটা রো স্প্যান সমান 2 লেখার পরে তুমি ইমেজটা সেট করবা। ইমেজ সেট করার জন্য ইমেজ ট্যাগ দেওয়া আমরা জানি, কি জানি, ইমেজ সোর্স সময় হচ্ছে হ্যাঁ logo.jpg, তাই না হাবিবা, ফাইজা? আমরা কি দিব, যে ইমেজ ট্যাগ লেখার পরে যে অ্যাঙ্গেল চিহ্ন দিয়ে ইমেজ ট্যাগ লিখে সোর্স লিখবো, সমান দিব এখানে যে ছবির নাম দিয়ে দিছে যে logo.jpg, তাহলে আমরা লিখবো logo.jpg। এখানে যদি সাইজ দিত, হাইট অ্যান্ড উইথ দিত, তাহলে আমরা সেটাও সংযুক্ত করে দিতাম। যেহেতু দেয় নাই সেহেতু আমাদের দরকার নাই। তাহলে আমাদের এই পুরো টেবিলটা তৈরি করা শেষ হয়ে যাবে। আমরা ইনশাল্লাহ পারবো। এগুলো তোমরা সবাই করে আমাকে আবার হোয়াটসঅ্যাপে দিও। ঠিক আছে, আমি দেখতেছি, স্টেপ বাই স্টেপ যাই। ঘ নম্বর প্রশ্ন কি বলেছে দেখি, উদ্দীপকের ফাঁকা ঘরে ছবিটি সংযোজনের ক্ষেত্রে সাবধানতা উল্লেখপূর্বক টেবিলটি তৈরির HTML কোড লিখো। আচ্ছা, প্রথমে বলেছে ছাত্রদের HTML কোড কেমন হবে তা দেখাও। আচ্ছা, এটা ছবি ছাড়া। আর ঘ নম্বর হচ্ছে ছবি যখন সংযোজন করবা তখন হচ্ছে তোমার ট্যাগটা কি হবে বা HTML কোড কি হবে সেটা লিখতে বলা হয়েছে। তাহলে আমরা দুটাই বুঝে গেছি। ঠিক আছে, এরপর আমরা যাই হচ্ছে আচ্ছা দেখে, তারপর ছাত্রদের নিচের অনুচ্ছেদটি মতো আউটপুট পাওয়ার জন্য HTML কোড লিখতে বলেন। ও সরি, আমি এটাতে খেয়াল করিনি। এটা তোমাদেরকে গ নম্বরে আনসার দিতে বলেছে। হ্যাঁ,
হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। কুইক ব্রাউন ফক্স জাম্পস ওভার দ্য, হ্যাঁ একটু দাঁড়াও আমি সুমাইয়া, আমি বলছি। দেন অ্যান্ড দেন ইট ফল প্রে টু ল্যান্ড, হ্যাঁ আন্ডারলাইন দিতে হবে এবং ইটালিক হবে। দেখো এটা বাঁকা করে লিখেছি কিন্তু। হুম। একটু বোল্ড করা হয়েছে, বোল্ড দিবা, বোল্ড অ্যান্ড ইটালিক, ঠিক আছে, বোল্ড অ্যান্ড ইটালিক। তাহলে এইটুকু লেখার আগে জাস্ট বোল্ড অ্যান্ড ইটালিক দিয়ে চিহ্ন দিয়ে ট্যাগ ইউজ করে আবার দেন লিখে আবার ট্যাগটা শেষ করবা, ঠিক আছে। আর প্যারা, প্যারা যেভাবে দিছে ধরো যে কুইক ব্রাউন ফক্স, এরপরে কিন্তু নিচের প্যারাতে চলে যেতে হবে, সেই জন্য প্যারা চিহ্ন দিতে হবে। হ্যাঁ, তবে এখানে প্যারা দেওয়াটা মানে ভালো, ঠিক আছে। নতুন নতুন প্যারা তৈরি করে দিবা। আচ্ছা, আর ঘ নম্বরটা হচ্ছে তোমার হচ্ছে ইয়ে যেটা টেবিল তৈরিটা, ঠিক আছে। নেক্সট হচ্ছে 28 নম্বর প্রশ্ন, দেখো বলতেছে যে ওয়েলকাম আইসিটি ল্যাব, ওয়েলকাম আইসিটি ল্যাব দুইবার আছে, আর A2B2। আচ্ছা, আমরা নেক্সট প্রশ্ন দেখি। আম, এখন এই প্রশ্ন থেকে কি বলছে যে দৃশ্যকল্পে একের প্রথম লাইন সবচেয়ে বড় হবে, এটা মানে সবচেয়ে বড় মানে কি ইউজ করতে বলা হয়েছে বলো তো? সবচেয়ে বড়, তা এইচ না, সবচেয়ে বড় কোনটা হয়? H1, H1 সবচেয়ে বড়, H6 সবচেয়ে ছোট। হ্যাঁ, গুড। তাহলে H1 হচ্ছে সবচেয়ে বড় হতে বলেছে, দ্বিতীয় লাইন সবচেয়ে ছোট মানে কি দিবা? H6 সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট কথা বলেছে, এবং তৃতীয় লাইন মানে এটা হচ্ছে তোমার সবচেয়ে ছোট বলছে যে, সরি আবার একটু দেখি। আহ, বলছে দৃশ্যকল্প একের প্রথম লাইন সবচেয়ে বড় দিবা, দ্বিতীয় লাইন সবচেয়ে ছোট দিবা, এবং তৃতীয় লাইন কি দিবা? তৃতীয় লাইন প্যারাগ্রাফ দিয়ে দিবা, ঠিক আছে নি? তৃতীয় লাইন বলছে প্যারাগ্রাফ দিয়ে HTML কোড লিখবা, ঠিক আছে। এখানে আর কি কি দিতে বলেছে? তাহলে আমরা মাত্র বেশি কিছু না, জাস্ট H1 H6 আর হচ্ছে আমরা প্যারাগ্রাফ দিয়ে পি দিয়ে আমরা পি ট্যাগ দিয়ে আমরা এই কোডিংটা লিখে ফেলবো। হ্যাঁ, অনেক সহজ। আচ্ছা, এরপরে ঘ নম্বর দেখো, দৃশ্যকল্প 2-এর টেবিল তৈরির HTML কোড লিখো। 2-এর HTML কোড লিখতে বলেছে। বুক এ ক্লিক করলে book.com ওয়েবসাইটটি চালু হবে। এবার দেখো টেবিল তৈরি করতে বলা হয়েছে, হ্যাঁ, যেখানে বুকে ক্লিক করলে book.com, তাহলে তুমি এই যে আচ্ছা, এই যেখানে যে শুধুমাত্র বুক লেখা আছে, আমি এটা একটু পরে বলি। এটা সেট করতে পারবা তো? টেবিলের ভিতরে দুইটা কলাম, book.jpg, এটা মানে হচ্ছে এটা ছবির সংযুক্ত করার কথা বলা হয়েছে, মানে ইমেজ সেট সেট আমরা করলাম। আর এখানে হচ্ছে কি বুককে ক্লিক করলে যেন বুকের ওয়েবসাইটে আমরা চলে যেতে পারি, তাহলে এটা কি করতে হবে? হাইপারলিঙ্ক দিতে হবে। হ্যাঁ, অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে এ চিহ্ন দিয়ে হাইপারলিঙ্ক রেফারেন্স লিখে আমরা কি করব? book.html লিখব, তারপরে হাইপারলিঙ্ক ক্লোজ করে বুক লেখার পরে হাইপারলিঙ্কটার ক্লোজিং ট্যাগ ইউজ করব, ঠিক আছে। আমাকে এই তিনটার প্রশ্ন উত্তর কালকে করে দেখাবা, বোঝা গেছে? আর এই যে এখানে আর 2 মিনিট আছে। দেখো A2 এবং B² এটা মনে আছে তো, এই ট্যাগ লিখার? হ্যাঁ, নিচে থাকলে সাবস্ক্রিপ্ট আর উপরে থাকলে সুপারস্ক্রিপ্ট। হ্যাঁ, হ্যাঁ, এ সময়। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাই, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।